আসসালামু আলাইকুম। যারা দেখছেন এবং শুনছেন সকলকে শুভেচ্ছা। আমি নূর আহমেদ দিদার, একজন আয়কর আইনজীবী এবং ভ্যাট কনসালটেন্ট। আপনারা জানেন আমি আয়কর এবং ভ্যাট বিষয়ক কিছু অ্যাওয়ারনেসমূলক ভিডিও করি, যার ফলে যারা স্টেক হোল্ডার তাদের সাথে বলা চলে কিছুটা নলেজ শেয়ারিং। যাই হোক, আমি আজকের যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে সাম্প্রতিক যে অর্থ বিল 2025 আমাদের মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয় 2রা জুন 2025 তারিখে টেলিভিশনের মাধ্যমে উপস্থাপন করেছেন। সেই বিষয়ে যে প্রস্তাবিত পরিবর্তনগুলো সেগুলো নিয়ে আজকে আমার আলোচনা। তবে অনেক পরিবর্তনের মধ্যে আমি সবগুলো আলোচনা করতে পারবো না। আমি ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে শুধুমাত্র আজকে দুটো জিনিসকে সিলেক্ট করেছি, সেটা হচ্ছে করের হার এবং রিটার্ন দাখিলের নির্দিষ্ট সময়। এই দুটো বিষয়ে আলোচনা করব। তো প্রথমে আসি যে করের হার। আপনারা জানেন করের হারটা আসলে আমাদের 1 জুলাই 2025 থেকে যে করের হারটা দেওয়া আছে সেটা আমাদের গত বছর অর্থায়ন 2024-এই এটা অনুচ্ছেদটা পাশ করা ছিল এবং সেখানে 1 জুলাই 2025 থেকে কার্যকর, সেটাই এবার আমাদের জন্য প্রযোজ্য হবে। তো সেই কারণেই আমাদের বিষয়টা হচ্ছে যে এখানে যেটা ছিল 3.5 লাখ টাকা পর্যন্ত 0, 1 লাখ টাকা পর্যন্ত 5 এবং পরবর্তী 4, 5, 5, 20 পর্যন্ত যথাক্রমে 5, 10, 15, 20, 25 এবং অবশিষ্ট যেটা সেটা 30%। এখানে ডিফারেন্ট হলো যে গত বছর অবশিষ্ট ছিল 25%, এবার অবশিষ্ট রিপোর্ট 30%, অর্থাৎ সর্বোচ্চ স্ল্যাব 30% হয়েছে। আর এখানে যেটা একটু বিষয় আপনাকে জেনে রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের যে বিগত বছরের যেই বিষয়টা ছিল সেটা ছিল স্বাভাবিক ব্যক্তি, মানে সবার জন্য, এবং সেখানে এই হারটা হচ্ছে স্বাভাবিক ব্যক্তি বলতে এখানে আমরা ব্যক্তিকে বুঝি এবং অংশীদারি ফার্ম এবং হিন্দু অবিভক্ত পরিবার এই তিনটার জন্য এটা প্রযোজ্য ছিল। এবং এটা যদি এই হারটা প্রযোজ্য হয় তাহলে আমাদের জন্য 1 জুলাই থেকে আমরা যে 25-26-এর যে কর্মসূচির কাজ করব সেটা অবশ্যই এই হারেই আমাদের প্রয়োগ করতে হবে। তো আপনাকে একটা জিনিস এখনই খেয়াল রাখতে হবে যে 1 জুলাই 2026 থেকে যে অনুচ্ছেদটি দেওয়া হয়েছে সেখানে 3,75,000 থেকে শুরু হবে এবং 1 লক্ষের স্ল্যাবটা বাদ গিয়ে 3 লক্ষ, যথাক্রমে 3, 4, 5, 25, 3, 4, 5, 20 এবং সর্বোচ্চ 30% পর্যন্ত প্রযোজ্য। মাঝখানে 1 লাখ টাকা স্ল্যাবটা থাকবে না, 3 লাখ টাকা থেকে 10% দিয়ে শুরু হবে। সেখানে উল্লেখযোগ্য যে পরিবর্তনটা আপনাকে এখনই বলে রাখি সেখানে হচ্ছে যে ওই অনুচ্ছেদটা শুধুমাত্র স্বাভাবিক ব্যক্তি এবং হিন্দু অবিভক্ত পরিবারের জন্য, অর্থাৎ যারা প্রতিষ্ঠান, বিশেষ করে আমরা আগে অংশীদারি ফার্ম যেটা আমাদের ছিল এই স্ল্যাবের মধ্যে সেটা আর থাকবে না। অর্থাৎ এখানে শুধু ব্যক্তি, স্বাভাবিক ব্যক্তি, আমরা যারা ইন্ডিভিজুয়াল, ন্যাচারাল ইন্ডিভিজুয়াল এবং হিন্দু অবিভক্ত পরিবার, এই দুটোর জন্য ওই হারটা প্রযোজ্য হবে। তাহলে সেই ক্ষেত্রে কী হবে? সেই ক্ষেত্রে হবে যে কোম্পানির যেই হার আছে তাহলে অংশীদারি ফার্মের জন্য সেই হারটা সেখানে চলে যাবে। এবং আপনারা জানেন যে 1 জুলাই 2026 থেকে যেটা প্রযোজ্য সেখানের জন্য আমাদের অংশীদারি ফার্মের জন্য নির্ধারণ করা হয়েছে 27.5%, অর্থাৎ কোম্পানির রেটের মতোই ওটাকে আলাদা একটা অনুচ্ছেদে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ আগামী বছর থেকে অংশীদারি ফার্মের যেই করের হার সেটা আর স্ল্যাবে থাকবে না, সেটা হয়ে যাবে 27.5%। অর্থাৎ 1 জুলাই 2026 থেকে যেটা প্রযোজ্য সেটা শুধুমাত্র স্বাভাবিক ব্যক্তি এবং হিন্দু অবিভক্ত পরিবারের জন্য, অংশীদারি ফার্ম আর এই স্ল্যাবের মধ্যে পড়বে না। এই জিনিসটাই আপনাদেরকে মূল্যবান, মানে খুব গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন, সেটা মনে রাখতে হবে। তাহলে এবার চলে আসি আমাদের যে দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে রিটার্ন দাখিলের নির্দিষ্ট সময়। রিটার্ন দাখিলের নির্দিষ্ট সময়ের পরিবর্তনটা, এটা আগের যে কর দিবস ছিল সেটারই একটি শাব্দিক পরিবর্তন। আপনারা জানেন যে আমাদের ইন জেনারেল আমরা যে কর দিবস সেটাই এটাকে রিটার্ন দাখিলের নির্দিষ্ট সময় করা হয়েছে পরিবর্তন করে। তো ওইখানে উল্লেখযোগ্য পরিবর্তন হতে রিটার্ন দাখিল নির্দিষ্ট সময় পর ন্যাচারাল পার্সন, অর্থাৎ যারা আমরা ব্যক্তি তাদের জন্য হচ্ছে, অর্থাৎ হিন্দু অবিভক্ত পরিবার এবং ব্যক্তির জন্য হচ্ছে 30 নভেম্বর, এবং যারা স্বাভাবিক ব্যক্তি না তাদের জন্য বিশেষ করে যেমন কোম্পানি, ট্রাস্ট কিংবা আমাদের যে প্রতিষ্ঠানগুলো এবং বিশেষ করে অংশীদারি ফার্ম, তাদের জন্য কিন্তু করের যে রিটার্ন দাখিল নির্দিষ্ট সময়টা পরিবর্তন হয়েছে। অর্থাৎ সেটা আগে ছিল 7 মাসের 7ম মাসের 15 তারিখ, এটাকে এখন 9ম মাসের 15 তারিখ নিয়ে হয়েছে।
অর্থাৎ যদি আগে 15ই জানুয়ারি হয় সেটা এখন হবে যে 15ই মার্চ। অর্থাৎ আমার যদি জুলাই জুন যদি আমার অর্থ বছর হয় তাহলে আমার সেইখানে রিটার্ন দাখিলে নির্দিষ্ট সময় হবে আমাদের 15ই মার্চ, যেই বছর আমরা যেই কর্পসে সেটা পড়বে। তাহলে একটা বিষয় হলো যে ফার্মের জন্য সেটা এখন আর ওই স্বাভাবিক ব্যক্তির জন্য যেই কর দিবস সেটার জন্য প্রযোজ্য না, ফার্মটা পরিবর্তিত হয়ে কোম্পানি ক্যাটাগরিতে চলে যাবে। তো এখানে রিটার্ন দাখিলের সাথে আরও কিছু বিষয় আমাদের একটু জেনে রাখা উচিত। সেটা হচ্ছে যে আমরা অনেক সময় রিটার্ন দাখিলের সময় শেষ হয়ে গেলে আর গত যে আইনি ছিল আমরা সময় প্রার্থনা করতে পারতাম না। তবে এখানে স্বাভাবিক ব্যক্তির জন্য কিন্তু 90 দিন কমিশনারের কাছে আবেদনের প্রেক্ষিতে 90 দিন সময় বর্ধনের একটা প্রভিশন করা হয়েছে, যেটা আমাদের কোম্পানি এবং ফার্মের ক্ষেত্রে নির্দিষ্ট না, এখানে বলা হয়েছে পর স্বাভাবিক ব্যক্তি। তো এখানে একটা কনফিউশন হচ্ছে যে যারা কোম্পানি বা প্রতিষ্ঠান তারা সময় বর্ধন করতে পারবে কি না। তবে এটা নিশ্চিত যে স্বাভাবিক ব্যক্তিরা যারা রিটার্ন দাখিল নির্দিষ্ট সময় করতে পারেনি তারা অবশ্যই 90 দিনের সময় কমিশনের পরেও আবেদন করে পেতে পারেন। এখানে আরেকটা বিষয় হচ্ছে রিটার্ন দাখিলের সাথে সংশ্লিষ্ট, সেটা হচ্ছে আগে যে রিটার্ন দাখিল নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আমরা রিটার্ন দাখিল না করতাম তাহলে আমার ধারা 76 অনুসারে যে অব্যাহতিগুলো আমার ছিল সেই অব্যাহতিগুলো আমি প্রাপ্ত হতাম না। তবে এখানে উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে সেই অব্যাহতির কিছু অব্যাহতি আপনি পাবেন। যারা নির্দিষ্ট সময়ের মধ্যে রিটার্ন দাখিলে নির্দিষ্ট সময় দিতে পারবে না তাদের জন্য এই যেই অব্যাহতিগুলো থাকবে বিদ্যমান, সেটা হচ্ছে নাম্বার 1, এটা 6 শিডিউলে আছে সরকারি পেনশন তহবিলের আয়, তারপরে সরকারি আনুতার্সিক তহবিলের আয় অনধিক 2.5 কোটি টাকা পর্যন্ত, কোনো সরকারি ভবিষ্যৎ তহবিল অত অনুমোদিত বার্ষিক তহবিলের পেনশন তহবিল ইত্যাদির আয়, ভবিষ্যৎ তহবিল 1985-র যেই আইন অনুসারে যেটা সেখানের আয়, তারপরে সরকারি সংস্থা স্বায়ত্তশাসিত, তারপরে আধা স্বায়ত্তশাসিত এবং এই ধরনের প্রতিষ্ঠানে যারা কর্মচারী এবং যারা স্বেচ্ছায় অবসর গ্রহণের যে সুযোগ সুবিধা সেগুলোর আয়, তারপরে রেমিটেন্স যোদ্ধা তাদের আয়টুকু যারা অব্যাহতি প্রাপ্ত হতেন না, সেটা একটা ব্যারিকেড ছিল, যে রেমিটেন্স যোদ্ধাদের রেমিটেন্সের আয়টাও অব্যাহতি পাওয়া যাবে। স্বামী স্ত্রী এবং বাবা মা এবং আপন ভাই বোনের মধ্যে যে দান অনুদান থাকে সেটাও দানগুলোও কিন্তু অব্যাহতি পাওয়া যাবে। বিশেষ করে চাকরিজীবীদের জন্য যে অব্যাহতিটা ছিল, অর্থাৎ আগে ছিল 1/3 এবং 4.5 লাখ টাকা, যেটা 4.5 লাখ টাকা এখন 5 লাখ টাকা হয়েছে, 1/3 এবং 5 লাখ টাকা, এর মধ্যে যে অব্যাহতিটা পাওয়া যাবে সেটাও বিদ্যমান থাকবে। অর্থাৎ আপনি রিটার্ন দাখিলের নির্দিষ্ট সময় পরেও যদি আপনার কোনো কারণে এই অব্যাহতিগুলো আপনার আর তামাদি হওয়ার সুযোগ থাকলো না, এটা এবার ভালো একটা সংশোধন করা হয়েছে। অর্থাৎ এই সুবিধাটা বাতিল হয়ে গেলে অনেক করের ভাড়েন বেড়ে যেত, যারা অনেক সময় এটার জন্য তারা আসলে খুব সাফার করতো, যে এটা সংশোধন করা হয়েছে, অব্যাহতিগুলো আপনি বিদ্যমান থাকবে। এখানে এই যে দান অনুদানের ক্ষেত্রে স্বামী স্ত্রী পিতামাতা এর সাথে কিন্তু নতুন করে একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় যোগ করা হয়েছে, যারা আপন ভাই বোনের মধ্যেও যদি কোনো দান অনুদান ঘটে সেটাকে দান হিসেবে গ্রহণ করা যাবে। তবে জানেন তো দান অনুদানের শর্ত হচ্ছে যে অবশ্যই তাকে দুজনের রিটার্নে কিন্তু প্লাস মাইনাস করে দেখাতে হবে। তো আমি এই দুটো বিষয়ে আজকে আলোচনা করলাম। আশা করি যদি এই দুটো বিষয়ে আলোচনার মধ্যে কোনো কনফিউশন থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন, এবং আপনারা যদি ভিডিওটাকে একটু ফ্রুটফুল মনে করেন একটু শেয়ার দিবেন। পরবর্তী যে পরিবর্তনগুলো নিয়ে আমি আলোচনা করব, আশা করি আমার সাথে থাকবেন। সবাই সুস্বাস্থ্য কামনা করছি, এবং আজকে ঈদুল আজহার পূর্বদিনই আমি এই ভিডিওটা করছি। সবাইকে আগামীকালকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।